যখন আমরা মেসেজ ব্রাউজারে কাজ করব ওই টাস্কগুলো থাকে সোশ্যাল কোয়েস্ট। ধরেন বলবে যে তাদের পেজটাকে ফলো করা, তাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হওয়া, একটা পোস্ট শেয়ার করা হবে, ওই পোস্টটা পিন করা থাকবে, ওইটাকে আপনারা রিপোস্ট করা, 3 জন বন্ধুকে ট্যাগ করে পোস্ট করা ইত্যাদি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা যারা এই প্রথম আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতেছেন, আপনাদের কাছে আন্তরিক অনুরোধ রইল আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব দ্রুতই চলে যায়। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সবাই সেখানে জয়েন হবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন ভালো ভালো অফার শেয়ার করা হয় এবং কীভাবে কাজ করবেন ভয়েস এবং ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়। সেই সাথে কোনো প্রজেক্টে কাজ করা হলে পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত প্রতিনিয়ত আপডেট শেয়ার করা হয়। তো আমরা যারা অনলাইনে মোবাইল দিয়ে কাজ করি, অর্থাৎ মাইনিং বা এয়ারড্রপ প্রজেক্টে কাজ করি, তো মোবাইলে কাজ করার ক্ষেত্রে আমাদের এক্সটেনশন ব্রাউজিং অ্যাপ দরকার হয়। প্লে স্টোরে অনেক ধরনের এক্সটেনশন ব্রাউজিং অ্যাপ পাওয়া যায়, যেমন কিউই ব্রাউজিং অ্যাপ ইত্যাদি নামের ব্রাউজিং অ্যাপ পাওয়া যায়। আমার এখন নাম মনে পড়তেছে না সঠিকভাবে। তো তার মধ্যে এই যে মেসেজ ব্রাউজার এক্সটেনশন অ্যাপটি অনেক জনপ্রিয়। এমনকি যারা অনলাইনে বিভিন্ন এয়ারড্রপে পার্টিসিপেট করেন অর্থাৎ কাজ করেন, তাদের অধিকাংশ মেম্বাররাই এই মেসেজ ব্রাউজিং অ্যাপটা ব্যবহার করে থাকে। আর আমার কাছে অনেক স্মুথ এবং ভালো মনে হয়, কারণ অন্যান্য অ্যাপেও আমিও কাজ করেছি। সেক্ষেত্রে দেখা যায় যে যখন আমরা এয়ারড্রপে পার্টিসিপেট করি, অনেক ওয়ালেট ক্রিয়েট করতে হয়, এক একটা প্রজেক্টের জন্য এক একটা ওয়ালেট ক্রিয়েট করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যখন একটা প্রজেক্টের সাথে লিঙ্ক পেস্ট করে ওয়ালেটটা কানেক্ট করি, পরবর্তী যখন আমরা লগ ইন করি বা ওইখানে বিভিন্ন টাস্কের জন্য রিএন্টার করি, তখন দেখা যায় যে ওয়ালেটটা কানেক্ট করছে ওইটা অটো কানেক্ট করা যায় না, সিলেক্ট করা লাগে। কিন্তু মেসেজ ব্রাউজার অ্যাপের ক্ষেত্রে সিলেক্ট করা থাকে, জাস্ট আমরা কানেক্ট করলে অটো কানেক্ট হয়ে যায়। এমনকি যখন আমরা বিভিন্ন ওয়ালেটের সাথে আমরা বিভিন্ন সাইন ইন করি বা ট্রানজ্যাকশন করি, অ্যাপ্রুভাল ক্ষেত্রে ওইটা আপনার অটোমেটিক নিয়ে নেয়, জাস্ট খালি আমরা অ্যাপ্রুভে ক্লিক করলে হয়। কিন্তু অন্যান্য ব্রাউজিং অ্যাপের ক্ষেত্রে আপনারা যদি কাজ করেন, ট্রাই করে দেখতে পারেন। অন্যান্য ব্রাউজিং অ্যাপের ক্ষেত্রে মিনিমাইজ করে আবার আগের পেজে গিয়ে সাইন করতে হয়, ওয়ালেটে গিয়ে সাইন করতে হয়। কিন্তু এই মেসেজ ব্রাউজার অ্যাপের ক্ষেত্রে ওয়ালেটে যেতে হয় না, অটোমেটিক সাইন মেসেজ চলে যায়, আসলে আপনি কনফার্ম করবেন। এবং সেই সাথে বলে রাখি, এই যে মেসেজ ব্রাউজার অ্যাপটা আছে, এটা কিন্তু একটা Web3 ব্রাউজিং অ্যাপ। তাদের নিজস্ব টোকেন আছে, মিস টোকেন মেবি। আমরা যদি এই ব্রাউজার অ্যাপটা ইউজ করি, তাদের যে নেটিভ টোকেন, মিস টোকেন, ওইটা আমরা আর্নিং করতে পারবো। আর আপনারা যারা অনলাইনে কাজ করেন, হয়তো কম বেশ সবাই জানেন যে Web3 কিন্তু অনেক জনপ্রিয়। তো সেদিকে আর কথা না বাড়াই, চলে যায় আমাদের আজকের আলোচ্য বিষয়, অর্থাৎ কিভাবে মেসেজ ব্রাউজার অ্যাপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে মেসেজ ব্রাউজারে কাজ করার জন্য প্রয়োজনীয় ওয়ালেটের এক্সটেনশন অ্যাড করবেন, কিভাবে এখানে এয়ারড্রপের কাজ কমপ্লিট করবেন। এ টু জেড ফুল প্রসেসটা আমরা আজকে লাইভ দেখব। তো আপনারা প্রথমেই প্লে স্টোর থেকে এই যে মেসেজ ব্রাউজিং অ্যাপটা আছে ওইটা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এখানে প্রবেশ করব। তো এরকম যদি আসে, আপনারা নো থ্যাঙ্কস বা কন্টিনিউ একটা দিলেই হবে। তো এখানে কন্টিনিউ ক্লিক করব, নোটিফিকেশন আমাদেরকে দিবে, এলো করে দিব, ওকে দিয়ে দেব। এটা ক্রোম আছে, ক্রোমই থাক। এখন লেফট সাইডে একদম উপরে দেখেন একটা মেন আইকন আছে, এই মেন আইকনে ক্লিক করতে হবে। আমাদের কিন্তু কোনো অ্যাকাউন্ট অর্থাৎ কোনো ওয়ালেট ক্রিয়েট করা নাই এখানে, তাই আমরা এখন ক্রিয়েট অর রিস্টোর এই অপশনটাতে ক্লিক করব। ক্রিয়েট নিউ ওয়ালেট ক্লিক করব। এই যে বক্সটা আছে এখানে ক্লিক করে একটা টিক মার্ক উঠাবো, কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের যেহেতু এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এই যে মেসেজ ব্রাউজার এক্সটেনশন অ্যাপ আছে, এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে।
তো ওয়ালেট ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের তো অবশ্যই একটা পাসওয়ার্ড লাগবে সিকিউরিটি পারপাসের জন্য। এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো মিনিমাইজ করে চলে যাচ্ছি নোটকিপে। তো আপনাদেরকে আমি সেই সাথে একটা জিনিস শেয়ার করি, আমরা যখন এয়ারড্রপে পার্টিসিপেট করব, এক একটা এয়ারড্রপের ক্ষেত্রে আমরা এক একটা ওয়ালেট ক্রিয়েট করে কানেক্ট করব, বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করব। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই সকল ওয়ালেটের যে প্রাইভেট কি বা সিক্রেট ফেজগুলো যে আছে, ওইগুলো কিন্তু আমাদের ওয়ালেটের নাম অনুসারে, অর্থাৎ আমরা যখন ওয়ালেট ক্রিয়েট করব, ওয়ালেটে কিন্তু আমাদের নাম লিখে রাখতে হবে যে আমি ওই প্রজেক্টে কাজ করছি, তো ওই প্রজেক্টের নাম দিয়ে আমি রাখবো। তো প্রজেক্টের নাম অনুসারে এখানে কিন্তু আমাদের প্রাইভেট কি বা সে ফ্রেজগুলো সেভ করে রাখতে হবে, যাতে করে কোনো সময় যদি কখনো লগ আউট হয়ে যায় বা আনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের এই ফ্রেজ বা কিগুলো দিয়ে আমাদের যে অ্যাডে পার্টিসিপেট করছে ওইটার অ্যাক্সেসটা যাতে নিতে পারে। কারণ আপনি একটা ওয়ালেট কানেক্ট করে ফেলবেন একটা প্রজেক্টে, আপনি পরে ওইটার অ্যাক্সেসটা যদি না নিতে পারেন, যখন আমাদেরকে একটা রিওয়ার্ড দিবে একটা প্রজেক্টে কাজ করার জন্য, তখন তো আপনি ওইখান থেকে বঞ্চিত হলেন। কারণ আমাদের প্রথমে কিন্তু ওয়ালেটে যে ওয়ালেটটা কানেক্ট করি, ওয়ালেটে সেন্ড করা হয়, একটা রিওয়ার্ড দেয়। ওই ওয়ালেট থেকে যে এক্সচেঞ্জের লিস্ট আছে, ওই টোকেনটা আমরা ওইখানে ডিপোজিট করে সেল করি, ট্রেডিং অর্থাৎ ট্রেড করি, স্পট ট্রেড করে আমরা ইউএসডিটি অর্থাৎ ডলারে কনভার্ট করে আমাদের প্রফিটটা বুক করি। তো এসব ওয়ালেটের ক্ষেত্রে আমরা কিন্তু শক্তপোক্ত একটা পাসওয়ার্ড দিব, যেমন এই লেটার, বিভিন্ন সাইন, সংখ্যা, ব্র্যাকেট, এগুলো ইউজ করে একটা শক্ত পাসওয়ার্ড দিব। কপি করে নিলাম, এখানে পাসওয়ার্ডটা পেস্ট করব। দেখেন আমার কিন্তু এখানে বলতেছে যে পাসওয়ার্ডটা মিডিয়াম, আর একটু স্ট্রং করতে হবে। তো সেক্ষেত্রে আমি আরও কিছু অ্যাড করে দিব। এই দেখেন আমি কিছু অ্যাড করার পরে এখানে কিন্তু স্ট্রং দেখাচ্ছে, মানে আপনাদেরকে কিন্তু বিভিন্ন লেটার, তারপরে সংখ্যা, সাইনগুলো ইউজ করতে হবে, পাসওয়ার্ডটা স্ট্রং করতে হবে। তো আমি এটা কপি করে নিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। এটা আপনাদের দেখানোর জন্য আমি করতেছি, এটা আমি পরবর্তীতে আমি আবার নতুন করে সেটিং করে নিব, আপনারা দেখলে সমস্যা নাই। নেক্সটে ক্লিক করব। এখন আমরা যত ধরনের ওয়ালেট ক্রিয়েট করি না কেন, আমাদের কিন্তু 12-24 ওয়ার্ডের ফ্রেজ দেওয়া হয় বা প্রাইভেট কি দেওয়া হয়। তো এখানেও কিন্তু যেহেতু আমরা ওয়ালেট ক্রিয়েট করতেছি, আমাদের কিন্তু ফ্রেজ দেওয়া হবে। তো গট এটি ক্লিক করব। এখন দেখেন আমাকে কিন্তু 12টা ফ্রেজ দেওয়া হয়েছে, অর্থাৎ 12টা ওয়ার্ডের ফ্রেজ দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার ওয়ালেটের ব্যাকআপ ফ্রেজ। এটা যদি আমি ভেরিফাই করে রাখি, পরবর্তীতে যদি লগ আউট হয়ে যায়, আমি এটা দিয়ে কিন্তু এই ওয়ালেটের অ্যাক্সেসটা নিতে পারবো। তো আমি যেহেতু পাসওয়ার্ডটা আগে চেঞ্জ করছি, আমি এখানে নতুন করে লিখে রাখবো স্ট্রং পাসওয়ার্ডটা। তবে নোটপ্যাডে যা আছে সব সেভ করে রাখবেন। যে জিমেল দিয়ে আপনি নোটকিপে সেভ করে রাখবেন, ওই জিমেলটা যদি আপনি না ভুলেন, ওই জিমেল দিয়ে কিন্তু আপনি এই নোটে যা সেভ আছে ওইগুলো সবগুলো কিন্তু আপনি সব এনি টাইম অ্যাক্সেসটা নিতে পারবেন। এজন্য আমি গুগলের কিপ নোটটা ইউজ করি। এখন এখন নিচে দেখেন একটু কপি চিহ্ন আছে, কপি চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাকে কিন্তু এলোমেলো অনেকগুলো ওয়ার্ড দিছে, মানে ফ্রেজগুলোকে একটু এলোমেলো করে দিছে, বলতেছে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এই ওয়ার্ডগুলা আমি সঠিকগুলা ক্লিক করে সিরিয়ালি মিলাতে হবে। আমি যেগুলো কপি করছি এগুলো আমি নোটপ্যাডে সেভ করে রাখবো। আমাকে হচ্ছে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। 5 নাম্বার ক্যাচ অফ অ্যান এনিমি, ক্যাচ 5 নাম্বার, 6 নাম্বার অফ অ্যান 7 নাম্বার এনিমি। এখন দেখেন নেক্সট একটা লেখা উঠছে নিচে, নেক্সট টাইম ক্লিক করব। কংগ্রাচুলেশন, ইউর মিসেস ওয়ালেট ইজ রেডি টু গো। মানে আমাদের যে ফ্রেজগুলো দেওয়া হয়েছে, ওই ফ্রেজগুলোর মধ্যে আমাদেরকে নির্দিষ্ট 2-3টা ওয়ার্ড বলবে, সিলেক্ট করে আমাদের সঠিকগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের যে ফ্রেজ দেওয়া হয়েছিল ওটা দিয়ে আমাদের মাধ্যমে ভেরিফাই করা হয়ে গেছে। এখন এনি টাইম আমি এটার অ্যাক্সেসটা নিতে পারবো ওই
নোটপ্যাডে যে সেভ করে রাখছি 12টা ফ্রেজ ওইগুলো দিয়ে। তো আমি ডানে ক্লিক করব। এই যে দেখেন, এখন যদি মেন আইকনে ক্লিক করি, দেখেন আমার কিন্তু একটা অ্যাড্রেস দিছে। এখন কিন্তু আগের মতো লগ ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট এরকম নাই, এখানে কিন্তু আমাকে একটা অ্যাড্রেস দিছে। অর্থাৎ এটা কিন্তু একটা ওয়ালেট, Web3 ওয়ালেট অ্যান্ড একটা এক্সটেনশন ব্রাউজিং অ্যাপ, এই মেসেজ ব্রাউজারটি। তো মিনিমাইজ করে আমি আবার নোটপ্যাডে যাই। এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, যতটা ওয়ালেটের কি আর ফ্রেজ কপি করে নোটপ্যাডে সেভ রাখবেন, সেক্ষেত্রে আপনারা ডাবল সেভ করে রাখবেন। অনেক সময় দেখা যায় নোটপ্যাডে হাতের টাচ লেগে যে কোনো একটা ওয়ার্ড বা কি একটা কিছু মুছে গেলে আপনারা পরবর্তীতে ধরতেই পারবেন না যে এটা কোন জায়গা থেকে মানে ইরেজ হয়ে গেছে। তার জন্য ডাবল পেস্ট করে রাখলে হয় কি, একটা থেকে কোনো প্রবলেম হলে অন্যটা থেকে মিলিয়ে কিন্তু আমরা সঠিকটা খুঁজে বের করতে পারি, কোনটা থেকে আমরা ইরেজ হয়েছে, কোনটা সঠিক, যে কোনো একটা থেকে মুছে গেল, হাতের টাচ লেগে কোনো না কোনোভাবে এখান থেকে ডক্টরের থেকে দুইটা লেটার চলে গেল, এখন ডক্টর আছে। এখন যদি কোনো কারণে আমাদের এই মিসেস ওয়ালেটটা বা মিসেস বাজারটা লগ আউট হয়ে যায় কোনো না কোনো কারণে, তো সেক্ষেত্রে আমরা যদি এটা ইনপুট করি তখন কিন্তু আগে অ্যাক্সেসটা নিতে পারবো না, কারণ আমাদের এখানে একটা ভুল আছে। তো ডাবল সেভ করে রাখার কিন্তু একটা থেকে মুছে গেলেও নিচেরটা থেকে আমি বলতে পারতেছি যে এখানে ও আর মিসিং আছে। তো এই প্রসেসটা অবলম্বন করবেন, আমি সবসময় এটা অবলম্বন করি। সবগুলা যতগুলো আমি ওয়ালেট ক্রিয়েট করি, প্রাইভেট কি হোক আর প্রাইভেট ফ্রেজ যাই হোক, আমি ডাবল করে সেভ করে রাখি। এবং সেই সাথে এই যে ফ্রেজটা আছে এটা কোন ওয়ালেটের ফ্রেজ, যেহেতু এটা মিসেস ব্রাউজার নামলে আমি লিখে রাখছি মিসেস ব্রাউজার। আপনারা যে মিসেস ব্রাউজার হলে মিসেস ব্রাউজার লিখে রাখবেন, কোনো একটা প্রজেক্টে কাজ করলে কোনো একটা প্রজেক্টের নাম দিয়ে রাখবেন। যেমন ধরেন আমি একটা প্রজেক্টে কাজ করলাম জেটা চেন, তো আমি জেটা চেনের যে ওয়ালেটটা ক্রিয়েট করছি, কানেক্ট করছি, তো ওই ওয়ালেটের ফ্রেজটা এখানে পেস্ট করে লিখে রাখবো জেটা চেন। অর্থাৎ জেটা চেন প্রজেক্টে আমি ওই ওয়ালেটটা ইউজ করছি, যে ওয়ালেটটা ইউজ করছি, যেটা চেন প্রজেক্টে যে ওয়ালেটটা ইউজ করছি, ওই ওয়ালেটের সিক্রেট রিকভারি ফ্রেজ এখানে পেস্ট করা আছে। আশা করি বুঝতে পারছে। তো আমরা এখন চলে যাব আবার মিসেস ব্রাউজারে। পরবর্তী স্টেপ হচ্ছে বিভিন্ন ওয়ালেট এক্সটেনশনটা অ্যাড করা। আমরা কিন্তু বিভিন্ন এয়ারড্রপে পার্টিসিপেট করে থাকি। তো বিভিন্ন এয়ারড্রপে পার্টিসিপেট করার ক্ষেত্রে এক একটা এয়ারড্রপের যে প্রজেক্ট, এক একটা এয়ারড্রপের যে টোকেন আছে ওটা কিন্তু নির্দিষ্ট একটা ব্লক চেনে মানে মার্কেটে আসে। তো সেক্ষেত্রে দেখা যায় যে এক একটা ওয়ালেট ও কানেক্ট করতে হয়। তো ম্যাক্সিমাম টাইম আমরা মেটামাস্ক এক্সটেনশনটা ইউজ করব, কারণ এটা হচ্ছে একটা মাল্টি চেনের বা মাল্টি ব্লক চেনের ওয়ালেট। মাঝে 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 ফ্যানচম ওয়ালেট, ইউনিসোয়াট, তারপরে আরও বিভিন্ন ওয়ালেট আছে, সুই ওয়ালেট, এগুলো সবগুলাই ইউজ করতে হয়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাড করবেন। তো এই যে চিহ্ন দেখতেছেন, এই চিহ্নটা হচ্ছে এক্সটেনশন চিহ্ন। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু জাস্ট মিসেস ওয়ালেট আছে, যেহেতু আমরা মিসেস ওয়ালেট ক্রিয়েট করছি, মিসেস ওয়ালেট আছে এখানে, আর নিচে আছে এক্সডিএফি ওয়ালেট। তো আমি এক্সডিএফি ওয়ালেট দিয়ে কোনো কাজ করি নাই, আমার এটার প্রতি কোনো ধারণাও নাই। তো আমরা এখন সর্বপ্রথম মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করব। তো সার্চ বারে গিয়ে সার্চ করব মেটামাস্ক। এই যে দেখেন দ্বিতীয় নম্বরে মেটামাস্ক এক্সটেনশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন এখানে যে মেটামাস্ক ক্রোম ওয়েব স্টোর আছে প্রথম, এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন অ্যাডেড টু ক্রোম। আমরা কিন্তু এই মেসেজ ব্রাউজিং অ্যাপটা ইউজ করলেও কিন্তু এটা কিন্তু রান করবে ক্রোমের মাধ্যমেই। জাস্ট এটা আমরা এক্সটেনশন ইউজ করার জন্য এই মেসেজ ব্রাউজিং অ্যাপটা ইউজ করব, এবং যত ধরনের ওয়ালেট আছে ওইগুলো কিন্তু এক্সটেনশনের মাধ্যমে ইউজ করতে হবে আমাদেরকে, তা না হলে কাজ করা যাবে না।
মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করার জন্য আমাদেরকে এখানে দেখেন যে অ্যাডেড টু ক্রোম, অ্যাডেড টু ক্রোমে ক্লিক করব, একটু সময় নিব, ওকে ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে, লোডিং হচ্ছে। বর্তমানে কিন্তু নেটের প্রবলেমটা অনেক। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে লোডিং হওয়ার পর এডিট টু ওয়ালেটের জায়গায় কিন্তু রিমুভ ওয়ালেট লেখাটা উঠছিল, মানে অর্থাৎ আমরা এই মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন যেহেতু মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করছি, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখন এই যে টিক মার্কে ক্লিক করব, ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব, বক্সে ক্লিক করব, আই এগ্রিতে ক্লিক করব, পাসওয়ার্ড দিব। এখন আগের মতনই পাসওয়ার্ড, শক্তপোক্ত একটা পাসওয়ার্ড দিব। দেখেন আমি পাসওয়ার্ডটা কিন্তু অনেক স্ট্রং, এজন্য স্ট্রং লেখাটা উঠছে। প্রথম যখন আমি পাসওয়ার্ড পেস্ট করছি তখন কিন্তু মিডিয়াম লেখা উঠছিল। বক্সে ক্লিক করব, ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব। তো আমরা যেহেতু ওয়ালেট ক্রিয়েট করতেছি এখানে মেটামাস্ক, আমাদের কিন্তু আবার 12টা ফ্রেজ দেওয়া হবে। তো সিকিউর মাই ওয়ালেট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর রিভেল সিক্রেট রিকভারি ফ্রেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে কপি চিহ্ন আছে, এই কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করব। এখানে আমাকে কিন্তু এখন 12টা সিক্রেট ফ্রেজ দেওয়া হয়েছে। এটার মাধ্যমে আমি এই ওয়ালেটটা ভেরিফাই করার পর যদি কখনও আনস্টল হয়ে যায় আমার এই ব্রাউজিং অ্যাপটা, এই 12টা সিক্রেট ফ্রেজ দিয়ে কিন্তু আমি এই ওয়ালেটে যদি আমি কখনও কোনো টোকেন ডিপোজিট করে থাকি বা কোনো প্রজেক্ট থেকে আমি পাই, তাহলে আমার এটার অ্যাক্সেসটা নিতে পারবো। তা না হলে কিন্তু এখানে যাই থাকুক না কেন, আমি এটা কিন্তু আর এখান থেকে আমি আমার মতো করে অন্য কোথাও ডিপোজিট করতে পারবো না, অর্থাৎ এটা আমার লস হয়ে যাবে। তো এখন নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমি যে ফ্রেজগুলো কপি করছি এগুলো আমি এখন নোটপ্যাডে সেভ করে রাখবো। তো লিখে রাখবো মেটামাস্ক, তো ব্র্যাকেট দিয়ে লিখে রাখবো মিসেস ব্রাউজার। যেহেতু আমরা এই মেটামাস্ক ওয়ালেটটা মিসেস ব্রাউজারের ভিতরে ক্রিয়েট করে রাখতেছি, এই জন্য ব্র্যাকেট করে লিখে রাখতেছি মিসেস ব্রাউজার। কারণ আমাদের কিন্তু মাঝে মধ্যে মেটামাস্ক অ্যাপের মধ্যেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনেক প্রজেক্টের সাথে কানেক্ট করে কাজ করতে হয়, প্লাস ওয়ালেটের অ্যাড্রেস সাবমিট করতে হয়। এজন্য মিসেস ব্রাউজারটা লিখে রাখলাম, অ্যাপ না কিন্তু আবার। তো এখন যে 12টা ওয়ার্ড আমরা অর্থাৎ ফ্রেজ কপি করে আনছি, এখানে পেস্ট করে রাখবো। আমাদেরকে বলা হয়েছে 3, 4, 8 টাইপ করে লিখতে হবে। এখানে 3 নাম্বার ওয়ার্ম সেম হোস্ট। সবগুলো কিন্তু স্মল লেটার দিতে হবে। এখন দেখুন কনফার্ম উঠছে। সামনের যে লেটারগুলো আছে এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেছিলো, এর জন্য কিন্তু কনফার্ম লেখাটা আসে নাই। এখন কনফার্মে ক্লিক করব। এখানে ওয়ালেট ক্রিয়েশন সাকসেসফুল, গট ইটে ক্লিক করব। ওয়ালেটটা ক্রিয়েট হয়েছে, ভেরিফিকেশনও হয়ে গেছে, অর্থাৎ ওয়ালেটটা রিকভারি ফ্রেজের মাধ্যমে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ডানে ক্লিক করব, একটু লোডিং নেবে। তো এখন পাসওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করব। এনাবলে ক্লিক করব। এই মেটামাস্কটা কিন্তু মাল্টি নেটওয়ার্কের ওয়ালেট। এখানে আপনারা বিভিন্ন নেটওয়ার্কের টোকেন অ্যাড করতে পারবেন। বর্তমানে এটা ইটিএস নেটওয়ার্কে আছে, অর্থাৎ ইটিএস টোকেনের মেইন নেটওয়ার্কে আছে। তো কীভাবে বুঝবেন আমি ওটা থেকে এটা বলে দিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু ইথিরিয়াম লেখা আছে, শর্ট নেম ইটিএস টোকেন। এই যে
এখানে যদি আমি আপনাদের একটু মার্ক করে দেখাই, দেখেন আমি মার্ক করতেছি, এখানে দুইটা সেম সাইন বা চিহ্ন আছে আর কি। তো বড় যে সার্কেলের ভিতরে যে ইটিএইচ টোকেনের লোগোটা আছে, এটা হচ্ছে আপনার ইটিএইচ টোকেনের লোগো। আর এই টোকেনের লোগোর সাথে যদি ছোট একটা চিহ্ন থাকে, এটা চেঞ্জ হয়, কারণ একটা টোকেন বিভিন্ন নেটওয়ার্কের হতে পারে। এই যে ইথেরিয়াম বা ইটিএস টোকেন, এটা কিন্তু ইথেরিয়াম মেইন নেটওয়ার্কে হতে পারে, বেস নেটওয়ার্কে হতে পারে, বিএনবি নেটওয়ার্কে হতে পারে, এভাক্স চেইনেরও হতে পারে। তো এই বর্তমানে এই ইটিএইচ বা ইথেরিয়াম টোকেনটার উপরে দেখেন ছোট করে আরেকটা চিহ্ন আছে, মানে এই ইটিএইচ বা ইথেরিয়াম টোকেনটা ইথেরিয়ামের মেইন নেটই আছে, এজন্য সেম চিহ্নই আছে বা লোগোটাই আছে। আমরা যদি নেটওয়ার্ক চেঞ্জ করি, তখন কিন্তু এই ইথেরিয়াম টোকেনের যে বড় যে সার্কেলের ভিতরে যে ইথেরিয়াম লোগোটা আছে, এটা সেম থাকবে, কিন্তু ছোট যে একটা চিহ্ন বা লোগো আছে বেস নেটওয়ার্কের, ওইটা চেঞ্জ হয়ে যাবে। তো বর্তমানে কিন্তু এটা ইথেরিয়াম টোকেনের মেইন নেটওয়ার্কে আছে। আমরা এখন এই ওয়ালেটে মাল্টিপল নেটওয়ার্ক বা ব্লকচেন অ্যাড করব। অর্থাৎ একটা টোকেনের বিভিন্ন নেটওয়ার্ক বা বিভিন্ন নেটওয়ার্কের বিভিন্ন টোকেন কীভাবে এখানে সেন্ড রিসিভ করা যায়। এখন দেখেন এই যে ইথেরিয়াম টোকেনের যে লোগোটা আছে, সাথে একটা চিহ্ন আছে, এই চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন ইথেরিয়াম মেইন নেট, আমি আপনাদেরকে বলেছিলাম যে ইথেরিয়াম মেইন নেট আছে, এজন্য ইথেরিয়াম লোগোটাই আছে। দেখেন এজন্য আমাদের ইথেরিয়াম মেইন নেট আছে বিদায় এই টোকেনের লোগোটাও সেম, নেটওয়ার্কের লোগোটাও সেম। তো পাশাপাশি এই ওয়ালেটে লিনিয়া মেইন নেটও অ্যাড করা আছে, কিন্তু আমাদের আরও অনেক নেটওয়ার্ক আছে খুবই প্রয়োজনীয়, এবং এয়ারড্রপে পার্টিসিপেট করার ক্ষেত্রে সব নেটওয়ার্কের টোকেন সেন্ড রিসিভ প্লাস নেটওয়ার্ক ফি লাগে। তো এগুলো আমাদেরকে এখন অ্যাড করতে হবে। তো এই যে অ্যাড নেটওয়ার্ক, এখানে ক্লিক করব। এখানে কিন্তু অনেকগুলো শো করতেছে, এগুলো আপনারা এখানে যে সাথে ডান পাশের দিকে অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করে কিন্তু অ্যাড করতে পারবেন। তো আমি ডান পাশে ক্লিক করে সবগুলাই অ্যাড করে নিচ্ছি। প্রথমে আছে আরবিট্রিয়াম 1। এই যে ইথেরিয়ামটা আপনাদেরকে বলছিলাম, এই ইথেরিয়াম টোকেনটা কিন্তু আরবিট্রিয়াম 1 নেটওয়ার্কেও থাকতে পারে। তো আরবিট্রিয়াম 1 নেটওয়ার্কটা অ্যাড করছি, অ্যাপ্রুভ, ডিসমিস। তো কখনো যদি আপনারা নেটওয়ার্কে অ্যাড করার ক্ষেত্রে এটা চলে যায়, এই যে চিহ্নটা এখানে ক্লিক করে যে আমরা অ্যাড নেটওয়ার্ক অপশনটা আনতে পারি, এটা যদি চলে যায়, তাহলে আপনারা এই যে এক্সটেনশন চিহ্ন এখানে ক্লিক করে মেটামাক্সে ক্লিক করে আবার এই ওয়ালেটটা আবার রিফ্রেশ দিয়ে আনবেন, তাহলে এই চিহ্নটা চলে আসবে। তো এখন আমি আবার এখানে ক্লিক করতেছি, এডিট নেটওয়ার্কে ক্লিক করব, আবার অ্যাভালান্স নেটওয়ার্ক সি চেইন এটা অ্যাড করব, ডিসমিস দিতে পারেন। এখন আমি আবার এক্সটেনশন চিহ্নতে ক্লিক করতেছি, মেটামাক্সে ক্লিক করব। এখন দেখেন আবার কিন্তু এই অপশনটা চলে আসছে। আবার ক্লিক করে এডিট নেটওয়ার্কে ক্লিক করব, বিএনবি চেইন এখানে ক্লিক করে অ্যাড করব, এটা ডিসমিস। আবার তো এভাবে আপনারা বাকি সবগুলো অ্যাড করে নেবেন। মেটামাক্সে মেইন নেট সাপোর্ট করে এরকম সব নেটওয়ার্কগুলার অ্যাড করা হয়ে গেছে।
এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবেন। একটু আগে আমি এই বিষয়টা আমি বুঝিয়েছি। এখন দেখেন, আমি আরবিট্রিয়াম 1 ক্লিক করব। আরবিট্রিয়াম 1 আমি কিন্তু ক্লিক করে আমি সিলেক্ট করে আনছি। সিলেক্ট করে আনার পর দেখেন, এই যে ইটিএইচ বা ইথেরিয়াম টোকেন, এটার বড় যে সার্কেল, অর্থাৎ এই যে টোকেনের যে লোগোটা, এটা কিন্তু এখানে লোগোটা উঠে গিয়ে লেখা আছে, মানে ইথেরিয়াম বোঝাইছে। আর ওই ছোটো যে লোগো, আগে যে ইথেরিয়াম লোগোর মতনই ছিল নেটওয়ার্কের লোগোটাও, এটা কিন্তু ছোটো করে যেটা থাকে এটা হচ্ছে আপনার নেটওয়ার্কের লোগো বা ব্লকচেন এর লোগো। একটা টোকেন বিভিন্ন নেটওয়ার্ক বা ব্লকচেনের আদান প্রদান করা হয়, এবং ব্লকচেন বা নেটওয়ার্ক অনুসারে কিন্তু টোকেনের সেন্ড রিসিভ অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে যায়। তো এখন দেখেন আরবিট্রিয়াম 1 আনার কারণে আরবিট্রিয়াম 1-এর লোগোটা চলে আসছে, নেটওয়ার্কের লোগোটা চলে আসছে। আবার যদি আমি এখানে ক্লিক করে বেস মেইননেটে ক্লিক করি, এখন দেখেন ইথেরিয়াম আগের মতনই রয়ে গেছে, ইথেরিয়ামের যে লোগোটা, কিন্তু নেটওয়ার্কের লোগোটা কিন্তু আরবিট্রিয়াম 1 থেকে কিন্তু চেঞ্জ হয়ে বেসের লোগোটা চলে আসছে, এখানে বেস নেটওয়ার্কের লোগোটা চলে আসছে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, টোকেনের লোগো এবং নেটওয়ার্কের লোগোটা কীভাবে চেনা যায় বা বোঝা যায়। এখন আমাদের কিন্তু এয়ারড্রপে পার্টিসিপেট করতে হলে মাঝে মধ্যে টেস্ট নেটেরও কাজ করতে হয়। গুগলে কিন্তু শু করানো না গেলে আমাদের কাজ করতে প্রবলেম হয় বা আমরা কাজ করতে পারি না। তো আগের মতন এই লোগোতে এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পর এখন দেখেন শু টেস্ট নেটওয়ার্কস, এখানে ক্লিক করব। অর্থাৎ মার্কেটে যদি কোনো সময় নতুন নেটওয়ার্কের টেস্ট নেট আসে, পরবর্তীতে এটা মেইন নেটে যায়, টেস্ট নেট থেকে কিন্তু কোনো ট্রানজ্যাকশন করা যায় না রিয়েলভাবে। এটা হচ্ছে আপনার টেস্ট। এই একটা নেটওয়ার্ক বা ব্লকচেনকে রান করানোর জন্য প্রথমে তারা টেস্ট করার জন্য নেটওয়ার্কটা যে চালু করে, ওটাই হচ্ছে আপনার টেস্ট নেটওয়ার্কস। তো এই টেস্ট নেটওয়ার্কের মাধ্যমে আমরা যারা পার্টিসিপেট করি এয়ারড্রপে, তো ওই নেটওয়ার্কের মাধ্যমে আমরা ট্রানজেকশন করি, ফ্রি টোকেন দেয় আমাদেরকে, ওই টোকেনগুলো দিয়ে আমরা সোয়াপ, বিভিন্ন ধরনের ব্রিজ, বিভিন্ন ধরনের ট্রানজেকশন করে এই নেটওয়ার্ককে আমরা রান করি। তাদেরও টেস্ট হয়ে যায়। পরবর্তী এক সময়ে যখন আমাদেরকে রিওয়ার্ড দিবে, রিওয়ার্ড তো অবশ্যই মেইন নেটে দিবে, টেস্ট নেটওয়ার্ক তো আর হবে না। তো মেইন নেটে যখন দিবে তখন কিন্তু টেস্ট নেট থেকে তারা মেইন নেটে কনভার্ট করে, যখন তাদের ব্লকচেন বা নেটওয়ার্কটা স্মুথ রান করে এবং কোনো ত্রুটি মুক্ত থাকে, তখনই কিন্তু মেইন নেটে লঞ্চ করে মেইন নেটে আমাদেরকে রিওয়ার্ড দেয়, তখন আমরা প্রফিট নিই। তো যখন আমাদেরকে টেস্ট নেটকে কাজ করতে হবে, তখন কিন্তু এই শু টেস্ট নেটওয়ার্ক এই যে অপশনটা আছে এটা কিন্তু চালু করতে হবে। তো আমি ক্লিক করে চালু করে দিচ্ছি। দেখেন এখন কিন্তু নতুন 2টা টেস্ট নেটের নাম আসছে, একটা হচ্ছে সেপোলিয়া, একটা হচ্ছে লিনিয়া সেপোলিয়া। মানে এই 2টা টেস্ট নেট ভবিষ্যতে মেইন নেটে আসবে, কিন্তু বর্তমানে টেস্ট নেটে আছে। আপনাদের যদি ওয়ালেট নিয়ে কোনো ধরনের কনফিউশন বা তথ্যর ঘাটতি থাকে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওয়ালেটের ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। একদম A to Z, অর্থাৎ ওয়ালেট নিয়ে প্রয়োজনীয় সকল তথ্য, খুঁটিনাটি থেকে একদম বিস্তর পর্যায়ে যা প্রয়োজন সবগুলোই ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এখন আপনাদেরকে আমি এখানে দেখাই কিভাবে একের অধিক মাল্টিপল এখানে ওয়ালেট ক্রিয়েট করবেন। এই যে দেখতেছেন এখানে থ্রি ডটে ক্লিক করব আমরা। প্রথম যখন মিসেস ব্রাউজারের ওয়ালেটটা ক্রিয়েট করবেন, এই ওয়ালেটটা রাখবেন। বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করার জন্য যে একটা ফি লাগে, ওই ফিগুলো এই প্রথম ওয়ালেটে রাখার জন্য এই ওয়ালেটটা
ক্রিয়েট করবেন, অর্থাৎ এই ওয়ালেট কোনো প্রজেক্টের সাথে কানেক্ট করবেন না। এখানে শুধু বিভিন্ন নেটওয়ার্কের ফি রাখবেন, যে সকল এয়ারড্রপে কাজ করার জন্য ফি প্রয়োজন হয়। তো অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর এই যে অ্যাকাউন্ট নেম, এখানে ক্লিক করে লিখে রাখবো ফি ওয়ালেট, লিখে টিকচিহ্নে ক্লিক করব। এখন কিন্তু ফি ওয়ালেট নামে এই ওয়ালেটটা সেভ হয়ে গেছে। এই যে ফি ওয়ালেটের সাথে যে একটা চিহ্ন আছে, এই চিহ্নতে ক্লিক করব। অ্যাডেড অ্যাকাউন্ট ওর হার্ড ওয়ালেট, এখানে ক্লিক করব। অ্যাডেড নিউ ওয়ালেটে ক্লিক করব। এই ওয়ালেটটি আপনি কোন প্রজেক্টে অ্যাড করবেন, কানেক্ট করবেন, ওই প্রজেক্টের নাম দিয়ে এখানে ওয়ালেটটা ক্রিয়েট করবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ওয়ালেটটা ওই প্রজেক্টের সাথে কানেক্ট করা আছে, দেখতে পারবেন বা সহজেই বুঝতে পারবেন আর কি। তো আমি লিখে রাখলাম এখানে, ধরেন যেটা চেন, ক্রিয়েটে ক্লিক করলাম, ইজিলি ক্রিয়েট হয়ে গেল। ফার্স্ট টাইম কিন্তু একটু সময় লাগে, এরপরে কিন্তু এক ক্লিকেই এরকম নাম দিলেই ক্রিয়েট হয়ে যায়। তো প্রথম যে ওয়ালেটটা আমরা ক্রিয়েট করি, ওটার যে ফ্রেজগুলো দেয়, ওই ফ্রেজগুলো কিন্তু আপনি ট্রাস্ট ওয়ালেট, যে কোনো অন্য ধরনের মাল্টি নেটওয়ার্কের যে ওয়ালেটগুলো আছে ওইখানে যদি আপনি ইনপুট করেন, আপনি সেম অ্যাক্সেসটা নিতে পারবেন। কিন্তু এই মেটামাক্সে যখন আপনি প্রথমটার পর থেকে যতগুলো ওয়ালেট ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনি যে ফ্রেজগুলো আছে ওই ফ্রেজগুলো দিয়ে কিন্তু আপনি অ্যাক্সেসটা নিতে পারবেন না। অন্য কোনো ওয়ালেট ইনপুট করলে কিন্তু ইনভ্যালিড দেখায়। আমি দেখছি ট্রাই করে, যে যখন আমি ওই সেকেন্ড থার্ড যতগুলো ওয়ালেট ক্রিয়েট করছি, ওইখান থেকে যখন আমি ফ্রেজগুলো কপি করে অন্য নেটওয়ার্কের, অর্থাৎ ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু মাল্টি নেটওয়ার্কের একটা ওয়ালেট, ওইখানে যখন ইনপুট করি তখন ইনভ্যালিড দেখায়। তো আমি যদি প্রথম ওয়ালেটের ফ্রেজগুলো ইম্পোর্ট করি, ওটার কিন্তু অ্যাক্সেসগুলো সেম থাকবে, অর্থাৎ টোকেন যদি এখানে শো করে, মেটামাক্সে শো করে, ট্রাস্ট ওয়ালেটে শো করবে। কিন্তু সেকেন্ড টাইম থেকে আপনার এই ফ্রেজগুলো কিন্তু ইনভ্যালিড হয়ে যায়। এজন্য আমরা যেহেতু এগুলা মেটামাক্সে ইউজ করতে হবে, বা আপনি যখন মেটামাক্সের অ্যাপের ক্ষেত্রেও দেখছি আমি ট্রাই করে, মেটামাক্সের যখন অ্যাপে যখন প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ওইটার ফ্রেজগুলো থাকে যে কোনো ওয়ালেটকে ইম্পোর্ট করলে কিন্তু অ্যাক্সেস নেওয়া যায়, কিন্তু এর পরবর্তীতে সময় কিন্তু ওই ফ্রেজগুলো ইনভ্যালিড দেখায়। সেক্ষেত্রে আমাদের কীগুলো রাখতে হয়, যেহেতু আমাদের এই মেটামাক্সের ওয়ালেটের কী দিয়েই আমাদেরকে ভেরিফাই করতে হবে, অর্থাৎ রিকভারি করতে হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাকাউন্ট ডিটেইলসে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন শু প্রাইভেট কি লেখা আছে, এটাতে ক্লিক করব। পাসওয়ার্ড দিব, কনফার্মে ক্লিক করব। একটু হোল্ড করে চাপ দিয়ে ধরবো। এখন দেখেন এই যে দেখতেছেন এখানে প্রাইভেট কি ফর যেটা চেন, মানে আমার যেটা চেন ওয়ালেটের যে কিটা আছে, এটা কিন্তু রিকভারি ফ্রেজের মতোই। ফ্রেজ যেমন আপনার ভেরিফাই করার পর পরবর্তী ইনপুট করে অ্যাক্সেস নেওয়া যায়, কপি চিহ্ন আছে, কপিতে ক্লিক করব। আর আপনারা চাইলে একটু ভালো করে দেখতে পারবেন যে ফ্রেজগুলোতে কিন্তু ওয়ার্ডের আর এই যে এই কিগুলো কিন্তু বিভিন্ন লেটার, সংখ্যার মাধ্যমে একটা টোকেনের অ্যাড্রেসের মতোই। আপনারা কপি চিহ্নে ক্লিক করব, ডানে ক্লিক করব। এখন তো মিনিমাইজ করে এখন আমি আবার এখানে যাব, নোটপ্যাডে লিখে রাখবো যেটা চেন, লিখে সেভ করে রাখবো। এই কিগুলো আমরা ডাবল পেস্ট করে রাখবো, কারণ একটা কি থেকে যদি মধ্যখানে হঠাৎ করে নিজের অজান্তেই ভুলে ভুলে যদি আমার চাপ লেগে মধ্যখান থেকে একটা ডি বা একটা সংখ্যা মুছে যায়, তখন কিন্তু আমরা এটা ইনভ্যালিড দেখাবে, আমরা কিন্তু ওই ওয়ালেটের অ্যাক্সেসটা নিতে পারবো না। কিন্তু ডাবল সেভ করে রাখলে হবে কি, একটা থেকে মুছে গেলেও একটা কারেক্ট থাকবে, অবশ্যই দুইটা তো একসাথে মুছবে না। তো আশা করি বুঝতে পারছেন। এখন চলে যাই বাকি ওয়ালেটের এক্সটেনশনটা কীভাবে অ্যাড করবেন। তো আমরা এখন এক্সটেনশন চিহ্নতে ক্লিক করব। দেখেন আগে কিন্তু মিসেস ওয়ালেট, এক্সডিএফি ওয়ালেট ছিল, এখন কিন্তু মেটামাক্সটা অ্যাড হয়েছে। এখন আমরা অ্যাড করব ফ্যান্টম ওয়ালেট। ফ্যান্টম ওয়ালেট
এক্সটেনশন সার্চ দিলাম। তো আগের মতোই দেখেন এডিট টু ক্রোম এই লেখাটাতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। তো সেম আগের প্রসেসে একদম সেম টু সেম আপনাদের কাজের স্বার্থে যে ধরনের ওয়ালেটের এক্সটেনশন লাগুক না কেন, আপনারা একভাবে সার্চ দিয়ে এডিট টু ক্রোমে ক্লিক করে অ্যাড করে ওই পাসওয়ার্ড রিকভারি ফ্রেজ দিয়ে ভেরিফাই করে ওয়ালেটগুলো ক্রিয়েট করতে পারবেন। তো আমি আর দেখালাম না, যেহেতু ভিডিও লং হয়ে যাবে। আপনারা আশা করি পারবেন, যেহেতু আমি মেটামাস্কটা দেখিয়ে দিয়েছি। এখন আমাদেরকে এই মিসেস ব্রাউজারে আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলো লগ ইন করতে হবে বা ক্রিয়েট করতে হবে, এখানে রান করাতে হবে। কারণ এয়ারড্রপে পার্টিসিপেট করার ক্ষেত্রে সবচেয়ে ব্যবহৃত দুইটা সোশ্যাল অ্যাকাউন্ট হচ্ছে ডিসকর্ড এবং টুইটার, যা বর্তমানে এক্স নামে পরিচিত। আরও লাগে, মাঝে মধ্যে ইনস্টাগ্রামও লাগে, মাঝে মধ্যে ইউটিউবেরও টাস্ক কমপ্লিট করতে হয়। এয়ারড্রপে পার্টিসিপেট করার ক্ষেত্রে লিঙ্কডইন, রেডিটও প্রয়োজন হয়। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টুইটার বা এক্স আর ডিসকর্ডটা। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে টুইটার এবং ডিসকর্ডটা এখানে লগ ইন করবেন, আর যাদের না এখানে কিন্তু ক্রিয়েটও করতে পারবেন। তো আমি লগ ইন করবো। আমার কিন্তু এই যে টুইটার এবং ডিসকর্ড যে অ্যাপ আছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তো আমি ওইখানে এই মিসেস বাজারের ওই সেম অ্যাকাউন্টটা এখানে লগ ইন করবো। তো আমি এখানে সার্চ দিব x.log। তো আমি x.login এ সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দ্বিতীয়টাতে দেখেন x.com নিচে লগ ইন লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম। তো এই ফাঁকে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এই মিসেস ব্রাউজারে যে আপনারা টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট বা লগ ইন করবেন, এটা কিন্তু এয়ারড্রপে পার্টিসিপেট করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন এয়ারড্রপের সাইটের সাথে কানেক্ট করতে হয়। অনেক সময় কিন্তু ব্যান করে দেয়, অর্থাৎ সাসপেন্ড করে দেয় আমাদের টুইটার অ্যাকাউন্টটা। তো আপনারা টুইটার অ্যাপে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন, যেটা দিয়ে জাস্ট খালি আপনারা বিভিন্ন কাজের ক্ষেত্রে ফলো করার ক্ষেত্রে কাজে রাখবেন, ওটা ব্যান না করবেন না। আর এই টুইটার অ্যাকাউন্টটা পুরাতন হলে আরও ভালো। অনেক সময় দেখা যায় বিভিন্ন ইভেন্টে 1 বছরের পুরনো, 6 মাসের পুরনো ওইসব অ্যাকাউন্টগুলো কাজে আসে। আর মিসেস বাজারের ক্ষেত্রে আলাদা একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটা ব্যান্ড হয়ে গেলে আবার অন্য একটা জিমেতে আবার ক্রিয়েট করবেন। ওটার কোনো ফিক্স থাকবে না আর কি। ওটা অ্যাডোবের খাতিরে আপনার যতটা লাগে সাসপেন্ড করবে, আবার ক্রিয়েট করবেন। আর ডিসকর্ড সাধারণত ব্যান্ড করে না। আমার কোনো অ্যাকাউন্ট ব্যান্ড হয় নাই বা সাসপেন্ড হয় নাই। তো যেহেতু আমি এখানে লগ ইন করবো, আমার ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আপনারা ফোন নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন, এখানে সাইন আপও করতে পারবেন। নেক্সটে ক্লিক করব। এখন ইউজার নেমটা দিতে হবে আমাদেরকে। নেক্সটে ক্লিক করব, পাসওয়ার্ডটা দিব। এখন লগ ইনে ক্লিক করব। এই দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন এখানে মিনিমাইজ করে ডিসকর্ডটা লগ ইন করবো। লিখব ডিসকর্ড, লগ ইন।
লগ ইনে ক্লিক করার পর এখানে সাইন ইনে ক্লিক করে দিবেন। এখন আমাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। এখন আমি আপনাদেরকে একটা এয়ারড্রপে লাইভে পার্টিসিপেট করে দেখাবো। তার আগে এয়ারড্রপ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। এয়ারড্রপ বলতে আমরা যদি সহজ ভাষায় বুঝতে চাই, সেটা হচ্ছে একটা প্রজেক্ট। তো আমাদের মধ্যে যারা অনেকেই চায় যে আমি একটা কাজ করলাম অনলাইনে, আজকেই পেমেন্ট পেয়ে যাব, 2 দিন, 1 দিন, 1 মাস, 15 দিন, এই সময় অল্প সময়ের ভিতরে পেমেন্ট পেয়ে যাব, তা না হলে কাজ করব না। এটা আসলে একটা ভুল ধারণা। কারণ অনলাইনে আমরা যেহেতু ফ্রিতে ইনকাম করি, তার মানে আমাদের একটু সময় দিতে হবে, ঠিক না? ফ্রিতে তো আর এত ইনস্ট্যান্ট পাওয়া যায় না। এয়ারড্রপগুলো কিন্তু ম্যাক্সিমামগুলাই ফ্রি। মাঝে মধ্যে আছে যে বিভিন্ন ব্লকচেন বা নেটওয়ার্কের সোয়াপ ব্রিজ করার জন্য সামান্য কিছু ফি লাগে, ব্লকচেন ফি লাগে, মাঝে মাঝে এনএফটিও আছে, ওইগুলো মাইন্ড করতে তখন কিছু ফি লাগে, তাও কিন্তু আহামরি না। তো এয়ারড্রপকে যদি আপনি একটা প্রজেক্ট হিসেবে বিবেচনা করেন, একটা প্রজেক্ট মার্কেটে আসলো, সর্বপ্রথম তাদের লক্ষ্য থাকে যে একটা হিউজ এই মেম্বার ক্রিয়েট করা বা পার্টিসিপেটর ক্রিয়েট করা। তারপরে যে এই প্রজেক্টগুলোর যে একটা ধাপ থাকে, ওই ধাপ অনুসারে তারা আগায়। এয়ারড্রপের ওনার বা কমিউনিটি ওই ধাপ অনুসরণ করে আগায়। একটা প্রজেক্ট কিন্তু হুট করেই হয়ে যায় না। একটা প্রজেক্ট মার্কেটে আসলো, তাদের ধাপ আছে, মেম্বার ক্রিয়েট করলো, বিভিন্ন আমাদেরকে টাস্ক দিবে। ওই টাস্কগুলো আবার আপনার এই যখন আমরা মিসেস বাজারে কাজ করব, ওই টাস্কগুলো থাকে সোশ্যাল কোয়েস্ট। ধরেন বলবে যে তাদের পেজটাকে ফলো করা, তাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হওয়া, একটা পোস্ট শেয়ার করা হবে, ওই পোস্টটা পিন করা থাকবে, ওইটাকে আপনারা রিপোস্ট করা, 3 জন বন্ধুকে ট্যাগ করে পোস্ট করা ইত্যাদি। মাঝে মাঝে আবার বলবে যে এই নেটওয়ার্ক থেকে ওই নেটওয়ার্কে তাদের ওই টোকেনটাকে সোয়াপ করা, ব্রিজ করা। হ্যাঁ, তাদের একটা এনএফটি থাকতে পারে, ওই এনএফটিটা মাইন্ড করলে স্পেশাল কিছু রিওয়ার্ড পাবেন বা ফ্যাসিলিটিস পাবেন, বিভিন্ন ধরনের টাস্ক থাকে। তো এইসব টাস্ক করার বিনিময়ে আমাদেরকে মাঝে মাঝে এক্সপি পয়েন্টস দেয় বা প্রজেক্টের নাম অনুসারে কিছু পয়েন্টস দেয়। তো ওই পয়েন্টস থেকে তাদের যে টোকেন থাকে, ওই টোকেনটা আমাদেরকে রিওয়ার্ড হিসেবে দেয়। অনেক সময় ইউজারকে অনেক এয়ারড্রপ থেকে র্যান্ডম অ্যালোকেশন দেওয়া হয়। অ্যালোকেশন বলতে পার্টিসিপেট করছে সবাই, হঠাৎ করে যার লাক ভালো বেশি পাইছে, অনেকের কম ভালো, ভালো কাজ করেও কম পাইছে, এরকমও হয়। অনেক সময় আবার কাজের উপর ভিত্তি করে, এক্সপি পয়েন্টের উপর ভিত্তি করে এই রিওয়ার্ডগুলো দেওয়া হয়। আর রিওয়ার্ডটা হচ্ছে প্রত্যেকটা প্রজেক্ট বা এয়ারড্রপে যখন আমরা পার্টিসিপেট করি, ওই সকল প্রজেক্ট বা এয়ারড্রপ যাই বলি না কেন, তাদের নিজস্ব একটা টোকেন থাকবে, মানে মার্কেটে লঞ্চ করবে। তো ওইটার আন্ডারিয়ে কিন্তু আমরা কাজ করি। তো তারা যখন আস্তে আস্তে যাতে তাদের যে ধাপ আছে, ধাপগুলো যখন আস্তে আস্তে আগায়, প্রথম কিন্তু প্রজেক্টটা লঞ্চ করায়, তারপরে আমরা পার্টিসিপেট করি। তারা আস্তে আস্তে তাদের যে প্রজেক্টটা লঞ্চ করার জন্য যে ফান্ড প্রয়োজন, বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টিং করানো থেকে প্রমোশন, অনেক কিছু আছে, কোলাবোরেশন আছে, বিভিন্ন এক্সচেঞ্জের সাথে কোলাবোরেশনে যায়, বিভিন্ন একটা প্রজেক্ট অন্য একটা প্রজেক্টের সাথে কোলাবোরেশনে যায়, পার্টনারশিপে যায়, এইসব করে ফান্ড কালেকশন করে। তারপরে আইসিও আছে, প্রি মার্কেট, এই অনেক কিছু আছে। এরপরে তারা যায় লিস্টিংয়ে। তো লিস্টিংটা করে আপনার বিভিন্ন এক্সচেঞ্জ, যেমন বাইন্যান্সে করতে পারে, বাইবিটি করতে পারে, বিটগেটে করতে পারে, ম্যাক্সে করতে পারে। তো যখন লিস্টিং আপডেট আসে, তখন এর কিছু সময় পূর্বে আমাদেরকে বলবে যে ক্লেম করো। তো অনেক সময় দেখা যায় যে তারা যে টোকেনটা লিস্টিং করবে, একটা নেটওয়ার্কে যখন লিস্টিং করে, ওই নেটওয়ার্কের ক্লেম করতে আমাদের ওই নেটওয়ার্কের ফিটা প্রয়োজন হয়। তো আমরা যে ওয়ালেটটা কানেক্ট করে মিসেস ব্রাউজারে তাদের প্রজেক্টে কাজ করি, ওই ওয়ালেটে কিন্তু আমাদের ফি রাখতে হয়। তো তাদের নেটওয়ার্ক বা ব্লকচেন অনুযায়ী ফি দিয়ে আমাদের যে রিওয়ার্ডটা দেওয়া হয় আমাদেরকে, ওই ক্লেম করে আমাদের ওয়ালেটে রিসিভ করি। তারপর ওই ওয়ালেট থেকে তারা যে যে এক্সচেঞ্জে লিস্টিং করে টোকেনটা তাদের, ওই এক্সচেঞ্জে আমরা ডিপোজিট করি। ডিপোজিট করার পর ট্রেড স্টার্ট হলে ট্রেড করে, অর্থাৎ স্পট ট্রেডের মাধ্যমে আমরা তাদের টোকেন থেকে ডলারে কনভার্ট করি। ক্রিপ্টোকারেন্সিতে টোকেন বলতে কোনো স্থিতিশীলতা নাই, এটা আপ ডাউন করবে, আপ ডাউন করে। আর স্টেবল কিছু কয়েন আছে, যেমন ইউএসডি, ইউএসডিটি, ইউএসডিসি, এই সকল কয়েন হচ্ছে স্টেবল। মানে আপনি একটা টোকেন, ধরেন বিটকয়েন কিনলেন আজকে $59,000,
আগামীকালকে এটা $55,000 হতে পারে, আবার 2-3 দিন 1 মাস পরে কিন্তু এটা $70,000 হতে পারে। কিন্তু ডলার কিন্তু এই যে $1 থাকবে। হয়তো বা বাংলাদেশের দাম বাড়তে পারে 120 টাকা থেকে 125 টাকা হতে পারে, কিন্তু ডলার যে ইন্টারন্যাশনাল যে ডলারের অ্যামাউন্ট ওইটা আপনার ঠিক থাকে। আর আমরা যখন কোনো টোকেন পাই বা আমরা নিজেই কিনি বা কোনো রিওয়ার্ড হিসেবে পাই, তখন কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, আমরা যদি 10টা টোকেন পাই, 10টা টোকেন 10টা টোকেনই থাকে, কিন্তু এটার ভ্যালু $9 থেকে $10 হয়ে যায়, $12 হয়ে যায়, বা $12 থেকে $5 হয়ে যায়। মানে ভ্যালুটা আপ ডাউন করে, কিন্তু টোকেনের কোয়ান্টিটিটা সেমই থাকে। আবার আমরা যদি এখন ডলারের দিকে তাকাই, তখন ডলার কোয়ান্টিটি ঠিক থাকে, কিন্তু ওই ডলারের সাথে যদি আমাদের বাংলাদেশের টাকাটা হিসাব করি, তখন কিন্তু মাঝে মধ্যে আমাদের বাংলাদেশের টাকাটাও কিন্তু ভ্যালুটা কিন্তু আপ ডাউন করে। তো আশা করি বুঝতে পারছেন। আর এয়ারড্রপে পার্টিসিপেট করার ক্ষেত্রে সর্বপ্রথম আমি বলবো আপনাকে ধৈর্যশীল হতে হবে, কারণ একটা প্রজেক্ট 1 মাস 2 মাস 3 মাস 1 বছর 2 বছর পরেও কিন্তু পেমেন্ট করে। আপনাকে 1-2টা কাজ করে আপনাকে পেমেন্ট দিয়ে দেবে না। কিছু কিছু এয়ারড্রপ আছে আপনার প্রতিদিন কোয়েস্ট দেয় বা টাস্ক দিয়ে কমপ্লিট করতে হয়। কিছু কিছু টাস্ক আছে আপনার আজকে দিল, আবার আপডেট দেয়, আমাদেরকে খেয়াল রাখতে হয়। আবার কিছু কিছু প্রজেক্ট আছে টেস্ট নেটের, তো যে সকল টেস্ট নেটে আমরা জয়েন হই বা পার্টিসিপেট করি, ওই টেস্ট নেটের নিজস্ব টেস্ট নেট টোকেন দেওয়া হয়, ওইটা দিয়ে আমরা সোয়াপ ব্রিজ করে তাদের ব্লকচেন বা নেটওয়ার্কে আমরা রান করাই। পরবর্তীতে তারা মেইন নেটের টোকেন আমাদেরকে রিওয়ার্ড হিসেবে দেয়। আবার কিছু কিছু প্রজেক্ট বা এয়ারড্রপ আছে, তারা যে নেটওয়ার্ক বা ব্লকচেনে আন্ডারে তাদের টোকেন লঞ্চ করবে, ওই নেটওয়ার্ক বা ব্লকচেনের টোকেন আমাদেরকে ডিপোজিট করতে হয়। ডিপোজিট করে বিভিন্ন টাস্ক কমপ্লিট করতে হয়, যেমন সোয়াপ করতে হয়, ব্রিজ করতে হয়, এনএফটিও মাইন্ড করতে হয়। তো এই হচ্ছে প্রসেস। আমাদেরকে সবসময় ধৈর্যশীল হয়ে প্রতিনিয়ত কাজ করতে হবে। যখন আপনি আজকে থেকে 3-4 মাস পরিশ্রম করবেন, এয়ারড্রপে নিয়মিত পার্টিসিপেট করবেন, 5 মাস পার্টিসিপেট করবেন, 5-6 মাস পর থেকে দেখবেন যে আপনি প্রতি মাসে কিছু না কিছু পেমেন্ট পাচ্ছেন। কারণ আপনি যত এয়ারড্রপ আসছে আপনি কন্টিনিউ করতেছেন কিন্তু। তো 5-6 মাস পরে যখন একটা প্রজেক্ট দিল, সর্বপ্রথম থেকে একটা শুরু করলো, এরপরেরটা দিল, এইভাবে আপনি যখন কন্টিনিউ থাকবেন, তখন কিন্তু পেমেন্ট আসবে, কাজ করবে, নতুনটাতে জয়েন করতেছেন, আবার পুরোনোটা থেকে পেমেন্ট পাচ্ছেন, এরকম কন্টিনিউ থাকবে। এরকম যদি আপনি ধৈর্যশীল হয়ে কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনি কিন্তু এয়ারড্রপে পার্টিসিপেট করে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। আর এটা মাথা মনে রাখবেন যে সব প্রজেক্ট কিন্তু আমরা টাকা দেয় না। অনেক প্রজেক্ট আছে অনেক সময় এই লঞ্চ করার মুহূর্তে গিয়ে আপনারা দেখবেন যে এটা স্ক্যাম করছে। আবার অনেক প্রজেক্টের সাথে দেখা যায় যে আমরা অবহেলা করি, এত বেশি হাইপ নাই, কিন্তু হুট করে দেখা যায় যে যারা পার্টিসিপেট তারা ভালো একটা রিওয়ার্ড নিয়ে আসে বা প্রফিট নিয়ে আসে। তো অবহেলা না করে প্রত্যেকটাই কাজ করবেন। যেহেতু আমরা ফ্রিতে করতেছি, তো আমরা পার্টিসিপেট করতে থাকবো। যেটা থেকে আমার রিজিক আছে ওইটা থেকে ইনশাল্লাহ আসবেই। রিজিক তো আর বরখেলাপ করা যায় না। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে লাইভে একটা প্রজেক্টে পার্টিসিপেট করে দেখাবো। তো প্রজেক্টটির নাম হচ্ছে বা এয়ারড্রপটির নাম হচ্ছে GR1D নেটওয়ার্ক এয়ারড্রপ। তো এখানে আমাদেরকে সোশ্যাল কোয়েস্ট কমপ্লিট করতে হবে, বা টাস্ক সিম্পলি ভাষা যদি বলি কমপ্লিট করতে হবে। এটার বিনিময়ে আমাদের কিন্তু বলা আছে যে আমরা এখান থেকে স্পাইস পয়েন্ট পাবো। ওই স্পাইস পয়েন্টটা আমাদেরকে ভবিষ্যতে কনভার্ট করে তাদের টোকেনটা দেওয়া হবে। তো সর্বপ্রথম আমরা যখন এয়ারড্রপের পোস্ট পাবো, যে চ্যানেল নিয়ে আমরা জয়েন থাকি না কেন, ওই সকল চ্যানেল থেকে এই পোস্টের যে ইভেন্ট লিঙ্ক বা এয়ারড্রপ লিঙ্ক থাকে ওইটা কপি করব। তো আমি কপি করছি। কপি করে এখন আমি চলে যাব মেসেজ ব্রাউজারে, যার পরে পেস্ট করব। তো প্রথমে যদি লক্ষ্য করি, দেখবেন যে এখানে লেখা আছে এক্স লিঙ্ক অ্যাকাউন্ট। এটা দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে, যা বর্তমানে এক্স নামে পরিচিত, তো ওই এক্স অ্যাকাউন্টটা তাদের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে হবে বা কানেক্ট করতে হবে। তারপরে যদি আমরা নিচে লক্ষ্য করি, দেখবেন এক্স কানেক্ট, লিঙ্ক ইউর এক্স অ্যাকাউন্ট টু গেট স্টার্টেড। তারপরে স্পেয়ার্ড অ্যান্ড আর্ন, তারপরে ক্লেম, কনভার্ট স্পাইস টু রিয়ার্ড। অর্থাৎ আমরা স্পাইস টোকেনটা ক্লেম করব
যা ভবিষ্যতে যখন তারা আমাদেরকে রিওয়ার্ড দিবে, তাদের যে টোকেনটাই দিবে ওই টোকেনে কনভার্ট হবে। এখন আমি লিঙ্ক এক্স অ্যাকাউন্টে ক্লিক করব। তো এরকম যদি আসে, আপনারা জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনাদের টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমার টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করার পর জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখন যে ফ্রন্ট আসছে, লেখা আসছে দেখেন, GR1D Arena ওয়ান্টস টু অ্যাক্সেস ইউর এক্স অ্যাকাউন্ট। এটা দ্বারা বোঝানো হয়েছে যে আমাদের টুইটার অ্যাকাউন্টের সাথে বা এক্স অ্যাকাউন্টের সাথে এই GR1D এয়ারড্রপের যে পেজটা আছে ওইটা আমাদের এক্স অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা হবে বা বাইন্ড করা হবে। তো টুইটার থেকে অথরাইজ চাচ্ছে, তো আমরা অথরাইজ অ্যাপে ক্লিক করব। তো এখন দেখেন আমাদের টুইটার অ্যাকাউন্টে কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখানে অনেকগুলো টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিট করে আমরা স্পাইস পয়েন্টসটা পাবো। এখনও কিন্তু আমি কোনো টাস্ক করি নাই, এজন্য আমার এখান থেকে স্পাইস যে পয়েন্টসটা আছে এটা কিন্তু 0 আছে। তো আমি এখন এই যে টাস্কটা আছে এখানে কমপ্লিট করব। এটা কমপ্লিট করার বিনিময়ে আমি 777টা স্পাইস পয়েন্টস পাবো। তো আমি এখানে ক্লিক করব। এখন দেখেন লেখা আছে গো টু পোস্টে ক্লিক করব। ফলো করব। তারপরে লাভ রিয়েক্ট দিব। এসব প্রজেক্টে কিন্তু যে সকল টুইটার অ্যাকাউন্টে নিয়ে আসে এটাগুলো ফলো করতে হয়, পোস্টে লাভ রিয়েক্ট দিতে হয়। তারপরে এই যে এখানে রিপোস্ট আছে, চিহ্ন আছে, রিপোস্টে ক্লিক করে রিপোস্ট করতে হয়। তো আমি গোটিতে ক্লিক করব। গোটি ক্লিক করার পর এখন আমি ব্যাক দিব। এখন আমি ক্লেমে ক্লিক করব। এখন দেখেন আমার এই টাস্কটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই টাস্কটা কমপ্লিট করার বিনিময়ে আমি কিন্তু 777টা স্পাইস পয়েন্টস পাইছি। তো নিচে আরও এরকম টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করার বিনিময়ে আমি এখান থেকে আমি আরও স্পাইস পয়েন্টস কালেক্ট করতে পারবো। তো যত বেশি স্পাইস পয়েন্টস কালেক্ট করতে পারবো, ভবিষ্যতে এই পয়েন্টসের উপর ভিত্তি করে কিন্তু আমাকে এই এয়ারড্রপ থেকে তাদের টোকেনটা কনভার্ট করে দিবে রিওয়ার্ড হিসেবে। আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন, আমার একটাই কথা। তো আশা করি বুঝতে পারছেন। আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা যখন এয়ারড্রপে পার্টিসিপেট করি এগুলোর কিন্তু আপডেট আসে। তো এই সকল আপডেট যাতে আমরা কন্টিনিউ পাই সেজন্যই কিন্তু আমরা একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হই, যাতে আমরা এয়ারড্রপের পোস্টও পাই, এয়ারড্রপ বা বিভিন্ন কাজ মাইনিং প্রজেক্টগুলো পাই, সাথে আপডেটও পাই। এই জন্যই কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হই। আপনারা যে চ্যানেলেই জয়েন হন না কেন সেই চ্যানেলের পোস্টগুলো একটু ফলো করবেন, আপডেট ফলো করবেন না। দেখা গেলো অর্ধেক আমি সময় পর্যন্ত আমি অনেক পরিশ্রম করলাম, কিন্তু হঠাৎ করে আমি আপডেট ফলো করলাম না, তাহলে তো আমার লাভ হলো না। তো ওই জন্য বলবো যে চ্যানেলে জয়েন হন না কেন আপডেট ফলো করবেন। তো আরেকটা জিনিস আমি আপনাকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা যখন এই মিসেস বাজারে মাল্টিপল এয়ারড্রপে পার্টিসিপেট করব, তো এক একটা এয়ারড্রপের এক একটা পেজ আসবে। তো আমরা এই যে এখানে মিনিমাইজ, এখানে কিন্তু পেজ কাউন্ট হয়, কতটা পেজ আছে আপনার বা কতটা পেজ ওপেন করা আছে। তো আমি এখানে ক্লিক করলে দেখবেন এই যে GR1D এটা কিন্তু এখানে মিনিমাইজ হয়ে আছে। তো আমি যদি আরেকটা এয়ারড্রপে পার্টিসিপেট করি সেক্ষেত্রে এই প্লাস নিউ ট্যাবে ক্লিক করব। ক্লিক করে এখানে লিঙ্কটা পেস্ট করে ওই এয়ারড্রপে পার্টিসিপেট করো। তো আমি এভাবে কন্টিনিউ এখানে পেজ মিনিমাইজ করে রাখতে পারবো। পরবর্তীতে কিন্তু আমার যখন একটা এয়ারড্রপে পার্টিসিপেট করা হয়েছে, কিছু টাস্ক করা হয়েছে, আবার নতুন টাস্ক আসছে, সেখানে যদি আমি কাজটা কমপ্লিট করতে চাই, এই যে মিনিমাইজ চিহ্নটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন যে আমার আগের GR1D যে ওপেন করা ছিল এটা রয়ে গেছে। তো এখানে এইভাবে মিনিমাইজ করে রাখবেন, একদম সিরিয়ালি থাকবে। আর যেগুলোর কাজ প্রতিদিন করতে হয় সেগুলো কিন্তু এরকম আগে রাখবেন আর কি, একটু আগে উপরে রাখবেন। আর যেগুলোর কাজ হঠাৎ হঠাৎ আসে ওগুলো একটু নিচে রাখবেন। তো এইভাবে মিনিমাইজ করে পেজগুলো রাখবেন যাতে করে পরবর্তীতে লিঙ্ক পেস্ট করে আনতে না হয়।
এভাবে কাজগুলো করবেন। আর কিছু কিছু প্রজেক্টে আছে প্রথমেই কিন্তু টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করতে হয় না, প্রথমেই ওয়ালেট কানেক্ট করতে হয়। সেক্ষেত্রে এই যে এক্সটেনশনের লোগোতে ক্লিক করে মেটামাসে ক্লিক করবেন, ক্লিক করে ওই প্রজেক্টের নাম অনুযায়ী ওয়ালেটটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করবেন, তারপর বাকি টাস্কগুলো করতে পারবেন আর কি। তো আশা করি বুঝতে পারছেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন ভালো ভালো অফার শেয়ার করা হয়, কীভাবে কাজ করবেন A to Z বুঝিয়ে দেওয়া হয় ভিডিও সহকারে, এবং মেম্বারদের কোনো প্রবলেম বা সাপোর্টের প্রয়োজন হলে সাপোর্টও দেওয়া হয়। সেই সাথে ভিডিও সহকারে কিন্তু ভালো করে বুঝিয়ে দেওয়া হয় এবং প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।